আই তুই গেছিলি ওমরের কাছে? না আপা, যে কি বলবো, আমার ডর লাগে। এতদিনও তোর আমি মানুষ করতে পারলাম না। আরে ওমরের পটানের লেগে এইটাই তো তোর লেগে সব চাইতে মোক্ষম সময়। এই সময়ে তুই যদি ওর লগে লগে থাকোস, ওর একটু সাপোর্ট দেস, ও দেখবি নগদে পয়টা গেছে। আপা, আমার মনটা না ভাঙা গেছে। আমি বুঝতে পারি নাই ওমর ভাই সত্যি সামিয়ারে এত ভালোবাসে। এটা কেমন না আপা, দুইটা মানুষ একজন আরেকজনের এত ভালোবাসে, আর সেইখানে মাঝখান দিয়ে আমি হাড্ডি হয়ে যাবো। ভালোবাসে ওই সামিয়া ওমরে ভালোবাসে না? ওরে ভালোবাসা কি হয়েছে? ওই বাচ্চা পাগলের লগে বটতলায় গিয়া ঘুমায়। আমি কি ওমরের ভালো চাই না খারাপ চাই? হ আপা, তুমি তো সবসময় ওমর ভাইয়ের ভালোই চাও। তাহলে তুই এত বেশি বুঝোস কেন? তুই যদি বুঝোস আমি ওমরের ভালো চাই, তাহলে বেশি বোঝার তো দরকার নাই। আমি যেটা কই ওইটা শোন। আমি ঠিকই জানতাম ওই সামিয়া শয়তান সেমরি ওমর একদিন না একদিন ঠিকই ছেঁকা দিব। ওমর আমি অনেক বুঝাইছি, আমার কোনো কথাই শুনে নাই। শোন, তুই হইলে আমার বোন আর ও হইতাছে আমার দেবর। তোকে দুইজনের লেগেই আমি ভালোটাই চিন্তা করি, আর ভালো চাই দেখাই কইতাছি। তুই যেমনেই হোক ওমর একটু ফিরায় আন বোন। ওইদিকে তোর দুলাভাইয়েরও শরীরটা ভালো না, আজ কয়দিন ধরে একদম বাড়িতে বইসা থাকে। যতই মারুক কাটুক ভাইয়ের লেগে ঠিকই পরাণ পড়ে। আমার সংসারটা তছনছ হয়ে গেল ওই শয়তান মাইয়াটা নজর পইরা। তুই না আমার বই লাগোস, তুই ওমরে ফিরায় আন, যেমনেই হোক তুই ওমরে ফিরায় আন। আপা আমি যাবো না, আমার ডর করে। ওমর ভাই জানি কেমনে কেমনে আমার দিকে তাকায় থাকে, একা একা বিড় বিড় করে কি কথা কয়। আপা তুমি আমার লাগে চলো না। হ্যাপা তুমি আমার লগে চলো না এমন ভাবে কইতাছো, মনে হয় জানি বিয়া কইরা বাসর ঘরে যাওয়ানোর সময়ও আমার ডাইকা কইবা আপা তুমি আমার লগে একটু চলো না। যা, একলাই যাবি। তুই যেমনে পারোস ওমরে বাড়িতে পাঠাবি, দরকার হইলে হাতে ধরবি পায়ে ধরবি। খারাপছোস কেন? যা। আচ্ছা তামনি। চলো যা। যা। সব পাগল ছাগল নিয়ে আমার হইছে যত জ্বালা। ওমর ভাই, হ্যাঁ আমি এতক্ষণ কি বলছি আপনার কানে ঢুকছে কিছু? আর কতদিন এখানে পড়ে থাকবেন? চলেন তো বাড়িতে যাই। সারা, আমি এখন বাড়ি যাব না। আমি কিছুদিন এই গাছের নিচে থাকবো, গাছের সাথে পাখির সাথে ফুলের সাথে কথা বলবো। এই যে দেখো, গাছ থেকে পাতা ঝরে পড়ছে, আমি দেখছি, আমার আনন্দ লাগছে। সারা, তুমি এটা বুঝবে না, বরং তুমি চলে যাও। ওমর ভাই একটা কথা বলি। বলো। আগে আপনার বিন্দু মাত্র কষ্ট পাইতে দেখলে আমার বুকটা ফাইটা যাইতো। এই প্রথম আপনার কষ্ট পাইতে দেখা আমার রাগ হইতেছে।
অমর ভাই, আপনি কি সবসময় আমার মিথ্যা বলতেন? আপনি আমারে বলতেন আমি দেখতে সুন্দর, আমার মধ্যে আর্ট কালচার আছে, আর আপনি সামিরে পছন্দ করেন না। কিন্তু না, আপনি কি সবসময় আমার মিথ্যা বলে গেছেন? শাহানা, আমি একজন দ্বিধান্বিত মানুষ। আমি আমার জীবনে কি চাই আমি নিজেও জানি না। হয়তো এই দ্বিধান্বিত বলেই আমি কবি হতে পারিনি। শাহানা, তুমি দূরে কোথাও চলে যাও, এটা আমি কখনো চাইনি। আবার সামিয়াকেও বারবার কাছে পেতে চেয়েছি। শাহানা, আমি যে সব কিছু তোমাকে মিথ্যা বলেছি এটা যেমন ঠিক নয়, আবার সবকিছু যে সত্যি বলেছি এটাও ঠিক নয়। শাহানা, আমার অবস্থানটা ছিল সত্য এবং মিথ্যার মাঝামাঝি। তাও ভালো, আজকে আপনি আমার মিথ্যা বলেন নাই। আমি বুঝে গেছি আমি আপনার কেউ না। তবে আমি আজকে ওই দাবি নিয়ে আপনার কাছে আসি নাই। আমি এসছি আমার বোন, মানে আপনার ভাবির জন্য। আপনার ভাই ভাবি আপনার অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে। তাদের জন্য হলেও আপনি বাড়িতে চলে যান। আর তাছাড়া আপনি কবি মানুষ, আপনার জীবনে এরকম অনেক স্বামী আসবে যাবে। খালি খালি একটা মেয়ের জন্য আপনি আপনার আপনজনদের কেন কষ্ট দিবেন? শাহানা, আমি তোমার সব প্রশ্নের উত্তর জানি, কিন্তু আমি এই মুহূর্তে আমি দিতে চাই না, আমি দিতে পারবো না। শাহানা, আমি তোমাকে অনুরোধ করি তুমি এখান থেকে যাও, তুমি বাড়ি যাও। আমি আমি কিছুটা সময় আমি একা থাকি। ঠিক আছে, আমি চলে যাব। তবে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো অমর ভাই, আপনি কি এই জীবনে কখনো কাউরে ভালোবাসছেন? আমি আমার উত্তর পেয়ে গেছি। আমি যাইগা, যার আগে শুধু এটাই বলে যাই, যদি পারেন তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ওমর, ভাইজান, আপনি হঠাৎ করে? আসলাম, তোরে দেখতে আসলাম। হ্যাঁ, না ঠিক আছে, আপনি আমাকে দেখতে এসেছেন, কিন্তু এই কাঁথা বালিশ কেন নিয়ে এসেছেন? থাকবো, তোর সাথে থাকবো চিন্তা ভাবনা করে আসছি। না, আমার সাথে আপনি কেন থাকবেন? ভাবি বাড়িতে একা, ভাবি তো রাগ করবেন। না না, আপনি 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 বাড়ি যান, আমি আমি এখানে ভালো আছি ভাইজান, আমাকে নিয়ে আপনি ভাববেন না। তুই যদি থাকতে পারিস তা আমি থাকতে পারবো না কেন? আর আমার খুব শখ রাতের বেলা একটু জিন দেখার। না, সেটা ঠিক আছে, আপনি রাতের বেলা আপনি জিন দেখবেন, সেটা রাতের বেলা আপনি দেখতেই পারেন, কিন্তু আপনার এইভাবে আপনার থাকাটা ভাইজান ঠিক হবে না। ভাইজান, আমি তো আছি, আমি এই যে এই গাছের নিচে বসে আমি প্রকৃতির সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছি। ভাইজান, আমি আসলে ভালো নেই, মানে আমার আমার কেমন যেন আমার কেমন কেমন লাগে, আমার মনে হয় পাগল হয়ে যাচ্ছে। এই যে মানুষ, এই যে মানুষের যে এই যে মানুষের হিপোক্রেসি, এই যে মানুষের সাথে যে মানুষের এই যে মিথ্যাচার, মানুষের এই যে সততা, এইটা ভাইজান আমি নিতে পারছি না। তাই আমি ভাবছি যে আমি এই গাছের সাথে, প্রকৃতির সাথে, ফুলের সাথে, পাখিদের সাথে আমি সম্পর্ক স্থাপন করব ভাইজান। আর এই গাছের নিচে শুয়ে শুয়ে আমি ধ্যানমগ্ন হয়ে আমি নিজেকে সুস্থ করার চেষ্টা করছি ভাইজান। আপনি আপনি প্লিজ আপনি 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 বাড়ি যান। আচ্ছা, বাড়ি যাব। এটা কি ভাইজান? হ্যাঁ, এ তো ধীরেন ঘোষের সন্দেশ, আমার খুব প্রিয়। কিন্তু ভাইজান, আপনি তো সন্দেশ খান না।
আমি খাই না, তবে আজকে খাবো, দুই ভাই মিলে খাবো। ওমর, তুই কি জানিস আমি কেন সন্দেশ খাই না? গল্পটা শুনবি? জি ভাইজান। তখন তোর বয়স 4 বা 5 বছর বয়স হবে। আমি তুই আব্বার সাথে বাজার করতে গেলাম। আব্বা বাজার করে, আমরা দুই ভাই পিস পিস হাঁটি। বাজারের শেষের দিকে ধীরেন ঘোষের দোকানের সামনে এসে তুই জিদ ধরলি সন্দেশ খাবে। হাই রে কি জিদ রে ভাই! আব্বার পকেটে সেদিন টাকাও ছিল না, আর তোর জিদও থামানো যাচ্ছিল না। আব্বাকে পরে যে তোকে কি মায়ের মারলো রে ভাই! আমার তো বয়স কম, আব্বাকে ভয় পাইতাম। আমি যে মাঠটা আটকাবো আমি সেটাও পাচ্ছিলাম না রে ভাই, মুখটা আমার ফেটে যাচ্ছিল। তারপর থেকে এই দুঃখে আমি সন্দেশ খাই না। তুই কাঁদতেছিস ভাই? ভাইজান খাবো কাঁদতেছি ভাই, না। আজকে খাবো। আজকে দুই ভাই মিলে আমরা সন্দেশ খাবো ভাই। দুই ভাই মিলে জি ভাইজান। সন্দেশ খেয়ে দুই ভাই মিলে বাড়ি যাবো ভাই। জি ভাইজান। আজকে দুই ভাই মিলে খাবো। জি ভাইজান, তারপরে বাড়ি যাব। হ্যাঁ, খা ভাই খা। মজা। মজা আছে, মজা আছে। এটা তো নমদিন, আমি খুবই দুঃখিত যে তোমাকে বাসা থেকে এখানে ডেকে নিয়ে এসেছি এত রাতে। ঠান্ডাও বেশ পড়ছে, তুমি কিছু মনে করো না ভাই। নমদিন, তোমার সাথে কিন্তু আমার কোনো বিরোধ নেই, মানে তোমার সাথে আমার কোনোদিন কোনো ঝগড়াঝাটি হয় নাই, মন কষাকষি হয় নাই, কথা কাটাকাটি হয় নাই। তারপরও যা আমি তোমার প্রতি করেছি, তোমার সাথে করেছি, আমি এটার জন্য আমি আমি খুবই লজ্জিত। আমি আমি এক ধরনের সংকীর্ণতার পরিচয় দিয়েছি, আমি এক ধরনের হীনমন্যতার পরিচয় দিয়েছি। একজন কবি হিসাবে, একজন মানুষ হিসাবে আমি আসলে এটা আসলে করতে পারিনি। আমি এই জন্য খুবই লজ্জিত। না না, এই জায়গায় লজ্জিত হওয়ার তো আসলে কিছু নাই। আপনি বড় ভাই, তাছাড়া এলাকার কবি মানুষ, দু চারটা ভুল আপনি করতেই করেন। তবে কি জানেন, সামিয়া আমার বংশের মাইয়া, হ্যাঁ। ওর ভিতরে ঝামেলা আছে, এই জিনিসটা হয়তো আপনি জানেন না। না, সেটাই, মানে মানুষের ভেতরে এই ধরনের মানে বিষয় থাকতেই পারে, সেটা আসলে এতটা বড় করে দেখার আসলে কিছু নেই নেমুদ্দিন। যাই হোক, আমি তো একজন, মানে আমি কবি হিসাবে হয়তো অনেক বড়, কিন্তু মানুষ হিসাবে তো আমি আসলে এখনো ওই অর্থে মানুষ হয়ে উঠতে পারিনি। মানে মানুষ হওয়ার চেষ্টা করছি, এই যে ভুল করে করে আঘাত পেয়ে আমি শিখছি, মানে নিজেকে শানিত করছি, মানুষ হওয়ার চেষ্টা করছি। এটা হতেই পারে। তবে যাই হোক নেমুদ্দিন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই গ্রামে থাকব না, এই গ্রামের মানুষের সাথে আর আমি বসবাস করব না। আসছে পূর্ণিমার রাতে আমি গৌতম বুদ্ধের মতো আমি বনে জঙ্গলে চলে যাব। আমি সেখানেই মনের পশুদের সাথে, পাখিদের সাথে, গাছদের সাথে আমি বসবাস করা শুরু করব। উত্তম সিদ্ধান্ত গ্রহণ করছেন, হ্যাঁ। আমার পছন্দ হয়েছে। আপনার মতো মানুষ জঙ্গলে থাকাই ভালো। হ্যাঁ, সেটাই। তবে বড় ভাই, ছোট ভাই হইয়া একটা প্রস্তাব রাখি। বলো, কি প্রস্তাব বলো। কোন জঙ্গলে যাইবেন, এটা কি বান্দরবন নাকি সুন্দরবন, এটা কি সিদ্ধান্ত নিছেন? না, সেটা এখনো নেইনি, তবে অচিরেই সিদ্ধান্ত নিয়ে নিব। সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আমার জানাইবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যদিও এর পিছনে একটা কারণ আছে। কারণ প্রত্যেকটা জঙ্গলই কিছু না কিছু জলদস্যু বনদস্যু আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে। দেখা গেছে আপনি গেলেন, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করলো, কই আপনি ধ্যান খেয়াল করবেন,
সব কিছু ওরাই অ্যারেঞ্জ করে দিল, আপনার কাজটা সহজ হয়ে গেল। এ তো চমৎকার চমৎকার। আমার আমার এই মশা, আমার তো ধারণাই ছিল না যে তোমার এই বন জঙ্গলে তোমার এত ভাই বেড়াদর, তোমার এত বন্ধু বান্ধব আছে। চমৎকার। আমার আমার আমার- আমি আসলে একটু ভাবছিলাম, তো আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। মানে এই যে দেখো, এটা কি বলে, মানে মানুষ ভাবে এক আর ঈশ্বর ভাবেন আরেক। আমি কি ভাবনা নিয়ে তোমার কাছে এসেছি আর কি জিনিস আমি তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা নেমুদ্দিন, একটা কবিতা শোনাই। এটা ক্ষমা করা লাগবে। কি বালটা হয়েছে, এরা কবিতা শুনতে পারে না। ভাইয়া আমরা এখানে আসছিলাম একটু শুটিং করতে, তো আমরা তো কাউকে চিনি না, কিভাবে কি করব, কার অনুমতি নিব একটু বলবেন? আমিও তো আমরা চিনি না। ভাই আমরা নতুন তো, এই একদিন দেখলে চিনে পারবেন ভাই। ও আপনার নতুন না? হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আপনার কি নানা দেশের জায়গায়? হ্যাঁ, আপনার নানা দেশের বাড়ি আমগো। ও কি এনে কি বই খাতা, এনে তো স্কুল নাই? আমরা ওই ভাই একটু শুটিং করবো, একটা সিনেমা শুটিং করতে আসছি ভাই। নায়িকা আছে, নায়ক আছে। খালু কাকা শুটিং সিনেমার, তুমি বুঝছো বিষয়টা? করো তোমরা এগুলা? শালা মানে পাগল। আমার পাগল বলছো বলা, দেখছস বান্ধবী পাগল। আফসানা, তোমার লেগে একটু নতুন কবিতা লিখছি। নদীর কোণে ঢেউ, তুমি আমার কেউ। আবার কবিতা? আমি কি এই কবিতা দিয়ে দিয়ে পানি খামো? কতদিন ধরে করতেছি একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা, তার কোনো নামই নাই। যাবো যাবো, 180 টাকা জমা হয়ে গেছে। আর কিছু টাকা এলেই তুমি আর আমি রেস্টুরেন্টে যাবো, ইচ্ছা মতন মন বেড়া খাবো। কোন ফকিরের লগে আমি প্রেম করতেছি এ বলে আবার জমিদারের নাতি? কত গল্প দিছিল, গ্রামের অর্ধেক সম্পত্তি নাকি তার দাদার। ভাইয়া এটা আপনি কেমন কথা বলছেন ভাইয়া? আমার কোনো আপনার সাথে মতলব থাকবো কেন ভাইয়া? আপনি না হয় আমাকে ছোট ভাই হিসেবে গণ্য করেন না, কিন্তু আমি তো আপনাকে বড় ভাই হিসেবে মান্য করি ভাইয়া। আর গ্রামের ভিতরে তো একটা বিরাট বড় অঘটন ঘটে গেছে ভাইয়া। কি 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 হয়েছে? আমাদের এখন কোনো ঝামেলা হচ্ছে, কোনো জায়গায় কারগুজাম করা লাগে? না ভাইয়া, ওইরকম কিছু হয় না ভাইয়া। আসলে গ্রামের ভিতরে ভাইয়া